ঘড়িতে বাজে রাত 1টা। রেকর্ড শুরু করলাম। ভয়.com-এর 18 নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে। ভয়.com এমন একটি পডকাস্ট, যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত ঘটনার কথা, অথবা আপনার চেনা কারো জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা, যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ শীত পড়েছে চারিদিকে, এবং তার সাথে জানিয়ে রাখি যে দেখতে দেখতে কিন্তু ভয়.com-এর 18 নম্বর এপিসোডে আমরা চলে এলাম। আজকের এপিসোডটা হবে সম্পূর্ণ অন্যরকম, কারণ আজকের এপিসোডে আমি শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঘটনাটি জানতে হলে পুরোটা শুনতে হবে এপিসোডের শেষ পর্যন্ত, এবং ঘটনাটিকে আপনারা ভৌতিক নাকি ব্যাখ্যাতীত আখ্যা দেবেন সেই বিচার আমি আপনাদের উপরই রাখলাম। বেশি কথা আজকে বলবো না, সরাসরি চলে যাব ঘটনায়। কিন্তু তার আগে যে কথাটা না বললেই নয়, সেটি হচ্ছে যে যদি আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে বা এই ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনা শুনতে যদি আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই দেরি না করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলে যাব আজকের এপিসোডের ঘটনায় সরাসরি। স্টে টিউনড। এখনও পর্যন্ত ভয়.com-এর প্রত্যেকটা এপিসোডে মানুষজন যারা ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো শেয়ার করেছি। এমনকি আমাদের যিনি সাউন্ড ডিজাইন করেন শুভম, তিনিও নিজের মুখে কিন্তু আমাদের তার জীবনে শোনা কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেছিলাম একবার যে নিজের জীবনের কিছু ঘটনা শেয়ার করব। আজকে তার মধ্যে একটা ঘটনা থাকলো। সরাসরি বলছি আপনাদের, ছোট থেকেই আমার ডার্ক এই ধরনের ভূত প্রেত, মোটামুটি হরর ব্যাপারটার উপর আমার সহজাত একটা ইন্টারেস্ট ছিল। তাই জন্য খুব ছোট থেকেই আমি হরর মুভিজ বা এই ধরনের যে কোনো কিছু পড়তে বা দেখতে খুব পছন্দ করতাম, এবং আমি ছোট থেকেই খুব কল্পনাপ্রবণ ছিলাম। সে কল্পনাপ্রবণ মনটাকে সঙ্গ দিয়েছিল আমাদের বাড়িটা। কেন? আমি যে বাড়িতে থাকতাম, আজ সেই বাড়ি নেই, সেটা ভেঙে দেওয়া হয়েছে, আমি নতুন বাড়িতে শিফট করেছি। সে বাড়িটা ছিল প্রায় 65 থেকে 70 বছরের পুরনো। সঠিক বয়স আমি বলতে পারবো না, তাই মিথ্যা কথা বলছি না। সেই বাড়িটায় যত পুরনো বাড়ি হয়, আমার মনে হয় যেন আমাদের মন তত কল্পনাপ্রবণ হয়ে যায়। পুরনো বাড়ির দেওয়াল, তাদের বড় বাথরুম, শ্যাওলা পড়া মেঝে, এগুলো কিন্তু আমাদের কল্পনার খোরাকের জন্য যথেষ্ট। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক সেই কারণেই সেই পুরনো বাড়িতে আমার অদ্ভুত কিছু কল্পনা কাজ করত। কিন্তু পুরনো বাড়ির কিছু নেগেটিভ দিকও আছে। আমি যখন ছোট ছিলাম, আমি তো আমার পুরো শৈশবটাই কেটেছে ওই বাড়িতে। যখন আস্তে আস্তে বড় হই, তখন পাড়ায় আমার বাড়ির সম্পর্কে অনেক কিছু কথা শুনতে পাই। সেটা সম্পূর্ণ আমি এখানে খুলে বলছি না। মোটমাট যেটুকুনি কথা শুনতে পাই, কিছু ভৌতিক ব্যাপার, কিছু অলৌকিক ব্যাপার, সেটা শোনা আমার পক্ষে খুব বেশি সুখকর ছিল না। যাই হোক, তো এই বাড়িতেই যখন আমি MA পড়ছি, সেই সময় আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়। আমার ছোটবেলা অনেকটা জুড়ে ছিল দাদু। আমার দাদু আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। ভালোবাসা একরকম জিনিস, আর সাংঘাতিক ভালোবাসা বোধহয় আর একরকম জিনিস। আমার দাদু বাসতেন দ্বিতীয়টা।
তো আমার দাদু ক্যান্সারে মারা গিয়েছিলেন। যখন তার ক্যান্সার ধরা পড়লো তখন অলরেডি 3rd স্টেজ, মানে আর কোনো আশা ছিল না। তো গলায় ক্যান্সার হয়েছিল, খুব বাজে অবস্থা হয়েছিল। লাস্টে যখন উনি মারা গেলেন তখন ভয়ঙ্কর অবস্থা, মানে অত বড় শরীরটা, অত লম্বা চওড়া একটা লোকের সেই পার্সোনালিটি, সে একটা অসুখে পড়লে যে কতটা কুঁকড়ে যেতে পারে তার শরীরটা, আমি প্রথম সেই সময় প্রত্যক্ষ করেছিলাম। তখন আমার ক্লাস 10, দাদু আমার মাধ্যমিকটাও দেখে যেতে পারেনি। এটা আমার একটা বড় আক্ষেপ। যাই হোক, তো সেই দাদু মারা গিয়েছিলেন। তারপর আমার উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর MA। এই MA-র সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে যখন আমি MA-তে ভর্তি হই তখন আমি একলা শুতাম। তার আগে পর্যন্ত মা বাবার সাথে শুতাম, মায়ের সাথে শুতাম একটা ঘরে, বাবা একটা ঘরে, সেপারেট ঘরে একটা শুতো। আমি তখন একা শুতে শুরু করেছিলাম, জীবনে প্রথম। তো আমাদের বাড়ির স্ট্রাকচারটা তার আগে একটু বলে দিই, নইলে মনে হয় যে যারা শুনছেন ঘটনাটা তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। আমাদের দোতলায়, অর্থাৎ যেখানে আমি থাকতাম, আর একতলায় ভাড়া থাকতো সবাই। দোতলায় ঘরগুলো ছিল এরকম: রান্নাঘর, তারপর দুটো পরপর মানে থাকার ঘর, তারপরেই 3 তলায় উঠে যাওয়ার সিঁড়ি। এবং এই জায়গাটা খুব অন্ধকার থাকতো, অদ্ভুত এই স্ট্রাকচারটা। আমি যদি সম্ভব হয় আমি কখনো ছবি শেয়ার করব, যদি আপনাদের আগ্রহ হয় অবশ্যই বলবেন। সিঁড়িটা উঠে গেছে, তারপরে হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, তারপরে হচ্ছে বাথরুম। আর আমাদের বাথরুমটা ছিল বিশাল বড় এবং খুব ভয়ানক দেখতে। সেই বাথরুমের পরে আবার এদিকে চলে আসছি আমরা, ডান দিকে একটা ঘর, তারপরে যে ঘরটা, অর্থাৎ শেষ ঘরটা, সেইখানে আমি শুতাম। আর আমার বাবা মা শুতো একদম এই দিকের ঘরে, অর্থাৎ আমাদের মধ্যে যে দূরত্বটা অনেকটা ছিল। মানে আমি যদি বাড়ির এই কোণায় থাকি দোতলায়, আর আমার বাবা মা থাকতো ওই কোণার একটা ঘরে শুতো। তো এই সময় আমার পক্স হয়। পক্সের পর একটা অদ্ভুত জিনিস হয়, আমি স্লিপ ওয়াক করতে শুরু করি, যেটা আমার কোনো দিনও ছিল না। আমি ছোট থেকে এই স্বভাব বা এই অভ্যেসটা আমার কখনো ছিল না যে আমি ঘুমের মধ্যে হাঁটছি। যারা জানেন স্লিপ ওয়াক সম্পর্কে তারা জানেন যে জিনিসটা খুব বিভৎস জিনিস। তো আমি ঘুমের মধ্যে প্রত্যেক দিন হাঁটাচলা করতে শুরু করে দিই। এবং খুব অদ্ভুত ব্যাপার, জিনিসটা সিনেম্যাটিক শুনলেও ঠিক 3টের দিকে আমি আবিষ্কার করতাম যে আমি যে ঘরে শুতাম তার পাশের ফাঁকা ঘরে মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ঢুলছি। এটা খুব ভয়ানক অভিজ্ঞতা। বিশ্বাস করুন, যদি অন্ধকার রাত হয় তাহলে এটা আরো ভয়ানক অভিজ্ঞতা। তো এই অভ্যেসটা আমার চলতে থাকলো। তার সাথে আরেকটা যে ঘটনা ঘটলো সেটা খুব ভয়ানক। আমার এখনো এই এক্ষুনি যে শেয়ার করছি না, আমার খুব অদ্ভুত লাগছে। তো একদিনের ঘটনায় আসি সম্পূর্ণ। আমি একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করি, অ্যান্ড বিয়েবাড়ি অ্যাটেন্ড করে আমি বাড়ি ফিরে যথারীতি তখন আমার MA ক্লাস চলছে। আমি ওই ঘরটাতেই শুই, একা সেপারেট, এবং বাবা মা সেই অনেক ঘর পেরিয়ে সে ওই কোণের ঘরটাতে শোয় দোতলায়। রাত হয়তো তখন 2:30 হবে, কারণ আমি তখন ঘুমের মধ্যে ছিলাম। তাই আমাকে একটু আন্দাজ করেই আপনাদের সঠিক সময়টা বলতে হচ্ছে। ওই সময় আমি ঘুমের মধ্যে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখি। অদ্ভুত বলবো না, স্বপ্নটাকে ভয়ানক বলবো। দেখলাম, আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনাদের স্বপ্নের কালার কীরকম হয় আমি জানি না। যারা প্রত্যেকেই স্বপ্ন দেখে, তাদের স্বপ্নে কি রং দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটুকুনি জানিয়ে রাখলাম। এবার আমি আসি আমার ঘটনায়। আমি যে স্বপ্ন দেখি তার কালার সম্পর্কে আগে একটু কথা বলি। তার কালারটা ছিল সাদা কালো, কিন্তু তার মধ্যে যেন একটু নীলছে ছোপ ছিল। সেরকম একটা রঙে আমি দেখতে পাই বাথরুমে, আমাদের বাথরুমের একটি দৃশ্য দেখতে পাই
সে বাথরুমে আমার দাদু একটা ভয়ানক চেহারায় দাঁড়িয়ে আছেন। যাদের থ্রোট ক্যান্সার হয় তারা জানেন যে তাদের গলায় একটা পাইপ বসানো হয় এবং তারা লাস্টের দিকে যখন কথা বলে ওই পাইপ দিয়ে কফ, মিউকাস এগুলো বেরোতে থাকে। সেটা যারা প্রত্যক্ষ করেছেন তাদের হয়তো বলার প্রয়োজন পড়বে না, জিনিসটা অদ্ভুত লাগে দেখতে। খুব প্রিয়জনের হলে মনটা খারাপ হয়ে যায়। এবার ওই দাদু দাঁড়িয়ে রয়েছে এবং আমার এখনো যতটা মনে আছে স্বপ্নের মধ্যে তিনি উলঙ্গ ছিলেন, যেটা আমার কাছে খুব একটা প্রীতিকর দৃশ্য নয় ছিলেন। এবং তার গলায় পাইপ বসানো, মানে তিনি পুরো উলঙ্গ, জাস্ট গলায় পাইপটা বসানো, সেখান থেকে কফ বেরোচ্ছে। এবং যাদের এই থ্রোট ক্যান্সার হয়, খুব বাজে দিকে যায়, তারা যখন কথা বলে ঘর ঘরে একটা আওয়াজ হয়, সম্পূর্ণ আওয়াজ হয় না, একটা ঘর ঘরে আওয়াজ হয়। সেই ঘর ঘরে গলায় তিনি বলছেন, তার হাতটা প্রথমে তিনি ডান দিকে সরিয়ে দিলেন আঙ্গুল দিয়ে, ডান দিকে হাতটা দিয়ে মানে পয়েন্ট করছে ডান দিকে, মানে বাথরুমের দরজার দিকে পয়েন্ট করে তিনি ওই ঘর ঘরে গলায় বলছেন, দাদুর চোখটা ঠিকরে বেরিয়ে আসছে এবং তিনি বলছেন যে তুই ঘর থেকে চলে যা। অদ্ভুত ভয়েস, আমার এখনো মনে পড়ছে, তুই ঘর থেকে এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা। আরেকবার রিপিট করলেন কথাটা, এক্ষুনি চলে যা, আর কখনো এই ঘরে একা শুবি না। এবার কি হয়েছে, আমি যখন স্বপ্নটা দেখছি ওই দৃশ্যে কিন্তু আমি বাথরুমে, দাদুর এই কথা শুনে আমি বাথরুমে দাঁড়িয়েই আমি দেখতে পাচ্ছি আমি মানে একটা ঠিক ঢোক গেলা না, মানে সব বিরাট বড় একটা শ্বাস নিই এবং সেটা একটা ট্রমা থেকে শ্বাস নিয়ে মানে শ্বাসকষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা। এবং সেই পয়েন্টেই আমি বাবার ঘুমটা ভেঙে যায়। তারপরে যেটা ভয়ানক ব্যাপার, আমার ঘুমটা ভেঙে আমি আবিষ্কার করি, প্রথমেই যায় চোখটা আমার সিলিংয়ের দিকে, সিলিংয়ের দিকে আমার চোখটা স্থির হয়ে রয়েছে এবং আমি স্বপ্নের মধ্যে যে চিৎকার করেছি, বাস্তবে আমার চোয়ালটা ফাঁক হয়ে রয়েছে। ওইভাবে আমি হা করে রয়েছি এবং আমার এখনো মনে আছে আমি চোয়ালটা বন্ধ করতে পারছি না। এটা শুধু 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য না, অনেকক্ষণ ধরেই আমি আমার চোয়ালটা বন্ধ করতে পারছি না এবং আমার চোখটা ঠিকরে বেরোচ্ছে। আমি বুঝতে পারছি যে আমি চোখ বড় বড় করে হা করে ওইভাবে শুয়ে রয়েছি। আর যদি আমি হাত পায়ের কথা বলি, আমি হাত পা মুভ করতে পারছি না, আমার আঙ্গুল বেঁকে রয়েছে। এবং তার সাথে শুধু এইটুকুনি নয়, তার সাথে আমি অনুভব করছিলাম যে আমার খাটের চারপাশ দিয়ে কালো কিছু, কি জানি না, বা অন্ধকার কিছু কিলবিল করে আমার দিকে এগিয়ে আসছে। দেখুন, এটা কি ধরনের অভিজ্ঞতা এটা আমি ঠিক এখানে ভাষায় বলে বোঝাতে পারবো না, তবে খুব যে ভয়ঙ্কর সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই রকম অবস্থায় আমি 15 থেকে 20 মিনিট ছিলাম। আমি নিজের আঙ্গুল নাড়াতে পারছিলাম না হাতের, আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমি কোনো চিৎকার করতে পারছিলাম না। এটুকুনি বুঝছিলাম যে আমার শরীরের তাপমাত্রা অনেকটা নেমে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ কাটার পর আস্তে 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 মনের জোর এনে আমি হাতের আঙ্গুলগুলোকে আস্তে আস্তে আলগা করলাম। এবং এখানে আরও একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখি। যখন এই ব্যাপারটা হচ্ছিল, মানে ওই গত 15 থেকে 20 মিনিট, ওই সময় আমার মনে হচ্ছিল আমার ঘরটায় মানে কারোর উপস্থিতি রয়েছে। এবং এগুলো না আমি মানে সিনেমাটিকভাবে বলতে পারবো না, আসলে রিয়েলিস্টিকভাবে যেটা হয় যে কারোর একটা উপস্থিতি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি তাকে ফিল করতে পারছি। এবং সেটা আরও বেশি ভয়ানক অভিজ্ঞতা। কেউ যেন রয়েছে এবং সে যেন আমার দিকে এগিয়ে আসছে, একবার এগিয়ে আসছে, একবার পিছিয়ে যাচ্ছে, এবং কালো কিছু কিলবিল করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। 15 থেকে 20 মিনিট বাদে আমি আস্তে আস্তে নিজের শরীরটাকে নিজের কন্ট্রোলে এনে খুব সন্তর্পণে উঠে বসি। প্রথমে উঠতে পারিনি, হঠাৎ করে উঠে বসি। সেই দিনটা, সেই রাতটা আমার খুব বাজে কেটেছিল। কেন এই স্বপ্ন দেখলাম, কেনই বা হলো জানি না,
এবার যেহেতু আমি বললাম যে আমার ছোটোবেলা থেকেই ডার্ক জিনিসপত্র নিয়ে আমার বরাবর খুবই ইন্টারেস্ট ছিল, এবং আমার বাড়িতেও অনেক রকম ঘটনা ঘটেছে বলেই আমি শুনেছি। আর ছোট্ট উদাহরণ দিই, পুরোটা খুলে আমি বলবো না, তবে আমাদের বাড়ির নিচে আমি আগেই বলেছি যে একতলায় ভাড়া থাকতো। তো একটি ফ্যামিলি, তার মধ্যে যিনি ছিলেন তিনি অ্যাকচুয়ালি বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তিনি ওখানে কাজ করতেন। এদের জীবনে ভয় কী জিনিস, ভয় জিনিসটারই বোধহয় কোনো অস্তিত্ব নেই এদের জীবনে। সে কাকু আমাকে বলছিল, তার পোস্টিং পড়েছিল কলকাতায়, এয়ারপোর্টের দিক থেকে যেতেন উনি। তো কাকু আমার কাছে বলেছিল যে আমি রাত 2:30-3টের সময়ও ডিউটিতে যেতাম, এবং শ্মশানের পাশ দিয়েও আমি বাইক নিয়ে গিয়েছি, আমার কোনোদিনও কোনো ভয় লাগেনি। কিন্তু তোদের বাড়িতে যখন আমি আসি এবং প্রত্যেক দিন রাত 2:30-3টের সময় যখন আমি বাইক নিয়ে বেরোই, আমার মনে হয় তোদের দোতলা থেকে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে, এটা আমার মনে হয়। কিন্তু যখনই তাকাই সেখানে আর কেউ নেই। উনি বলেন যখন আমি বাইকটা নিয়ে বেরোই বা বাইকটা আমি প্রিপেয়ার করছি, হেলমেটটা পরছি, ঠান্ডা লাগে, মনে হয় যেন পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি দোতলা থেকে এবার একতলা চলে আসছি, পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কে দাঁড়িয়ে রয়েছে, কি দাঁড়িয়ে রয়েছে তার কোনো উত্তর নেই। পেছন ঘুরে আমি জানি দেখব যে কেউ নেই, অদৃশ্য, কিচ্ছু নেই, শূন্য। তিনি এই কথাটা বলেছিলেন, এবং তিনি কিন্তু সাংঘাতিক রকমের, মানে তার কোনো ভয় ডর বলে কোনো জিনিস নেই। এরকম না যে তিনি একটা বাড়িতে এসে হঠাৎ করে প্রভাবিত হয়ে পড়বেন। তাই বলছি আমার বাড়ির অনেক ঘটনা রয়েছে, কখনো খোলাখুলি বলবো বা কখনো ছদ্মভাবে বলবো, কারণ কিছু জিনিস খুবই কনফিডেন্সিয়াল হয় আর কি। তো সেই কাকুর কথা যখন আমি পরে শুনলাম তখন বুঝতে পারলাম যে আমার অভিজ্ঞতাটা কিন্তু শুধুমাত্র কল্পনা নয়। এবং ভোর হওয়ার পরেই আমার মধ্যে মনে হয় যেন শরীরের গাঁটগুলো যেন ছেড়ে দিল, মানে এতটাই ভালো লাগলো, একটা গুড ফিলিং, মানে এতক্ষণ যেন একটা দুঃস্বপ্নের মতো কেটেছিল। এবং এটাও বলে রাখি, আপনারা প্রশ্ন করতে পারেন যে ওই যে ভয়ঙ্কর 15 থেকে 20 মিনিট, তারপরে কি আপনি ওই ঘরেই বসে রইলেন? না, আমি চলে গেছিলাম বারান্দায়। আমার ওই ঘরেরই লাগোয়া রাস্তার দিকে বারান্দা ছিল, বারান্দায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আমি ঘরে আর ঢুকতে পারিনি। এবং আস্তে আস্তে নাইট গার্ড ওদের যখন দেখলাম রাস্তায়, আরও বেশি শান্তি এলো। মানে আমার মন তখন খুঁজছিল মানুষ, সঙ্গ। আস্তে আস্তে ভোর হলো, আলো ফুটলো। সেদিন রাত্রে আর ঘুমায়নি। ওই আলো ফুটলে আস্তে আস্তে আমি বাবাকে পরের দিন সকালে বলি যে আমি আর ওই ঘরে শোবো না, আমি তোমাদের পাশের ঘরে শোবো। বাবা আমাকে কোনো প্রশ্ন করেননি, বাবা হয়তো কিছু বুঝতেন বা আজ করেছিলেন, জানি না, জিজ্ঞাসা করিনি। আচ্ছা, আরেকটা ঘটনা আমি শেয়ার করতে চাইবো, ঠিক ঘটনা না, বলতে পারি ঘটনার ভগ্নাংশ। যে একবার আমার বাবা কোনো একটা কারণে ত্রিপুরা গিয়েছিলেন, তখনও এটাও আমার এমএর সময়ই ঘটনা, তখন আমি এমএ পড়ছি, আমার মনে আছে। ত্রিপুরা গিয়েছিলেন, বাবা ছাড়া আমাদের দোতলায়, আমাদের ফ্যামিলিতে তখন কোনো পুরুষ সদস্য ছিল না, শুধুমাত্র আমি আর মা। আম্মা দাদু মারা গেছে অনেক আগেই। তো সেই সময় আমার মা একটু ভয় পেতেন। তো আমার মা নিচে একজন ভাড়া থাকতো, আরেকটি ফ্যামিলি, এর আগে যে বললাম বিএসএফ যিনি ছিলেন উনি ছাড়াও আরেকটি ফ্যামিলি ভাড়া থাকতো। তো সেখানে এক দিদাকে আমার মা বলে যে ওর বাবা তো এখন নেই, আপনি একটু শুন, আমাদের সাথে রাত্রেবেলাটা শুতে পারেন। তো সে দিদা আমাদের সাথে শুতে আসে। ঠিক কটা হবে, রাত 3টে বা 3:30টার সময় একটা চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি ধরফর করে উঠে বসি যে কোথা থেকে চিৎকারটা আসছে। ঠিক চিৎকার বলবো না, গোঙানি শুনেছেন? গোঙানির যে আওয়াজ, গো গো করে যে গোঙানির আওয়াজ আসছে দিদার থেকে।
আমরা সেদিন কিভাবে শুয়েছিলাম বলি। বড় খাট, দিদা শুয়েছিল বাদিকে, মাঝখানে মা, তারপর আমি আওয়াজ শুনে উঠে বসি এবং আমি দেখছি দিদা ঘুমের মধ্যে মানে গো গো করে চিৎকার করছে, যেন তার গলা কেউ টিপে ধরেছে এবং সে শ্বাস বন্ধ হয়ে এরকম চিৎকার করছে। এর আগে কখনো আমি ওই দিদাকে এইভাবে কখনোই তার নিজস্ব ঘরে চিৎকার করতে শুনিনি। এবং এটাও জানিয়ে রাখি, দিদা কিন্তু প্রচণ্ড সাহসী। মানে বাংলাদেশ থেকে একসময় রিফিউজি হয়ে মানে এখানে এসছেন, একা একা ছেলে মেয়েদের মানুষ করেছেন। প্রচণ্ড শক্ত ধাতের মহিলা যাকে বলে। এত সহজে কাবু হওয়ার মহিলা উনি নন। উনি ওইভাবে চিৎকার করছেন। আমি এবার কিন্তু রীতিমতো ঘাবড়ে যাই এবং আমার একটা খুব অদ্ভুত স্বভাব হচ্ছে যে আমি যখন খুব ঘাবড়ে যাই বা আমি যখন খুব অদ্ভুত কিছু জিনিস ফেস করি, খুব এক্সট্রিম কিছু, সেই সময় কি রিয়্যাক্ট করতে হবে আমি ভুলে যাই। আমি সম্পূর্ণ মানে একটা স্থাণুর মতো স্থবির হয়ে যাই আর কি। তো কিছুক্ষণ পরে আমি দিদাকে ধাক্কা দিই, দিদা কি হয়েছে কি হয়েছে। দিদা যেন মানে একটা অন্য জগতে চলে এলো হঠাৎ করে। মানে সেই এই জগৎটা চিনতেই পারছে না। এটা ঘুমের ঘরও হতে পারে, আমি সম্পূর্ণ দোষ দিতে পারি না। কিন্তু সমস্যাটা হলো পরের দিন ওই দিদা আমাকে ডেকে বলল যে ডোনা, ডোনা আমার ডাক নাম, তাই এই নামটাই বলছি এখানে। ডোনা, আমাকে আর কখনো তোদের দোতলায় তোদের সাথে শুতে ডাকবি না। খুব স্বাভাবিকভাবে আমি দিদাকে প্রশ্ন করেছিলাম, কেন? মানে কেন, কি হয়েছে? তুমি কালকে চিৎকার করছিলে কেন? দিদা আমার কোনো প্রশ্নের উত্তর দিল না এবং খুব পারদর্শিতার সাথেই বলবো এড়িয়ে গেলেন কথার উত্তরটা। আমি কিন্তু থেমে থাকিনি। আমি আরও কয়েকবার দিদাকে জিজ্ঞাসা করেছি, নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করেছি যে সেদিন কি হয়েছিল, বা তুমি কি সেদিন ভয় পেয়েছিলে, তোমার শরীর খারাপ করছিল? কিন্তু যখনই আমি ওই প্রসঙ্গ তুলতাম উনি কিন্তু খুব সাবলীলভাবে ওই প্রশ্নটা এড়িয়ে যেতেন। এবং আমি এখনও বিশ্বাস করি উনি বেঁচে আছেন এখনও, যে আমি যদি আবারও তাকে জিজ্ঞাসা করি তিনি আগের মতোই এড়িয়ে যাবেন। এই বিশ্বাসটা আমি আমার বাড়িতে এতগুলো বছর যে কাটিয়েছিলাম সেই বিশ্বাস থেকেই আপনাদের বলছি। এই বাড়িতে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, আস্তে আস্তে আমি সবই জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকে আমার শেয়ার করা একটা বড় ঘটনা এবং আর দুটো ছোট্ট অভিজ্ঞতা। যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন যে আমাদের সেই বাড়ির কিছু সাদা কালো ছবি রয়েছে আমার কাছে, সেটি দেখতে চান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। মোটমাট খুব রহস্যময় বাড়ি ছিল সেটা। এবং আরও একটা জিনিস শেয়ার করি যে যখন বাড়িটা ভাঙা হয়, যখন ভাঙা হয় বলতে 20% ভাঙা হয়, অদ্ভুত লাগছিল বাড়িটাকে দেখে। এই বাড়িটা ইভেন আমাদের বাড়ির একটা ঘর ছিল 3 তলায়, সেই ঘরটা ছিল ঠাকুর ঘরের পাশে। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই ঘরটায় দিনের বেলাতে গেলেও আমার মনে হতো আমার ওজন 4 গুণ বেড়ে গেছে। মানে আমার এত ভার লাগতো, আমি জানি না কেন, প্রচণ্ড ভার লাগতো। আমার মনে হতো যে দুনিয়ার সমস্ত নেগেটিভ এনার্জি বোধহয় এই ঘরটাতেই মজুদ আছে, এরকম ব্যাপার। এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। আবার এরকমও হয়েছে যে পড়ছি রাত্রেবেলা, একটু রাত জেগে পড়াশোনা করছি, ছাদের ওপর ওই গোড়ালিটাকে চেপে দুবদাব করে দৌড়ালে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। সকালবেলা উঠে কিছুই নেই, ফাঁকা ওখানে, কাক পক্ষী বা ভামবিড়াল দৌড়ালেও কিন্তু এরকম আওয়াজ হওয়ার কথা না। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বিড়াল জাতীয় প্রাণীর পায়ের নিচে এক ধরনের প্যাড থাকে, ফলত সেরকম কোনো সাউন্ড, এই ধরনের দুবদাব শব্দ হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ক্রমাগত ফেস করেছি। আরেকদিন তো ভয়ানক ঘটনা ঘটেছিল। আমার খুব পছন্দের একটি বিড়াল ছিল, ওর নাম ছিল হুতো। সেই বিড়ালটা, এবং তার আগে বলে রাখি যে আমরা সবাই জানি যে বিড়াল যে প্রাণীটি, সেই প্রাণীটি কিন্তু উঁচু থেকে লাফ দেওয়ায় বা লাফ দেওয়াটাতে খুব
পারদর্শী। তারা খুব সচরাচর এটা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে না, এবং যদি খুব কম উচ্চতা থেকে লাফায় তাহলে তো সেই অ্যাক্সিডেন্টের প্রবণতা বোধহয় আরও কমে যায়। তো সেই হুতো ও খুবই শক্ত ধাতের বিড়াল ছিল, এরকম না যে খুব ভুগত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো, খুব আদরেও ছিল, আবার ভীতুও ছিল। তো সেই হুতো হঠাৎ করে দিনের বেলা খুব কম উচ্চতা থেকে হঠাৎ করে ঘাড় মোটকে নিচে পড়ে যায় এবং ঘুরেই জাস্ট মারা যায়। আমি নিচে দিদার চিৎকার শুনে নেমে আসি। তারপরে এই দৃশ্য দেখে আমার খারাপ লাগে এবং খুব অবাকও লাগে, খুব কষ্ট লাগে। আমি পশু পাখি খুবই ভালোবাসি। তো এইটারও কোনো উত্তর নেই আমার কাছে। ও দুর্বল ছিল না, ওর কোনো শারীরিক অসুস্থতা ছিল না, হঠাৎ করেই ঘাড় মোটকে ওইভাবে, আমি জানি না, এবং খুব কম উচ্চতায় লাফিয়েছিল। এরকম না যে খুব উঁচু থেকে লাফিয়েছিল এবং টাল সামলাতে না পেরে পড়ে গেছে এবং সাডেন ডেথ হয়েছে, এটা কিন্তু নয়। এই ধরনের অনেক খুচরো অভিজ্ঞতা আমার বাড়ি ঘিরে রয়েছে, কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিছু ছোট ছোট অভিজ্ঞতা। সবই জানাবো, আপনাদের শেয়ার করব। আজ রইল এটুকুনি। পরবর্তী এপিসোডে আরও কিছু বিভৎস অভিজ্ঞতা তো নিয়ে আসবই। ভয় একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। এই ছিল আজকের এপিসোডের ঘটনা। এই ঘটনাটা আমার জীবনে একটা খুব বড় প্রভাব ফেলেছিল। আমার এখনো মনে আছে যে রাত্রে এই অভিজ্ঞতার সম্মুখীন হই আমি, তারপর থেকে একটা অদ্ভুত চেঞ্জ এসেছিল আমার মধ্যে। যে অন্ধকার হলে, অর্থাৎ বিকেলের পরই, আমি নিজের বাড়িতে ঢুকতে ভয় পেতাম, সাংঘাতিক ভয় পেতাম। আমার মনে হতো যে আমার বাড়ি ঢুকলেই একটা অন্ধকার কিছু আমাকে গ্রাস করে ফেলবে, এবং এটাও মনে হতো যে আমি যখন নিজের বাড়িতে ঢুকছি তখন যেন একটা অন্য পৃথিবীতে চলে আসছি, যেন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি সেই অন্য জগতে, অন্য ভুবনে প্রবেশ করছি। খুব অদ্ভুত এই অভিজ্ঞতা। অনেক দিন পর্যন্ত আমার মধ্যে এই রেশটা চলেছিল। আমার জানতে ইচ্ছা হয় যে আপনাদেরও কি এইরকম সমধর্মী কোনো অভিজ্ঞতা আছে? যদি থাকে তাহলে অবশ্যই লিখে পাঠান, এবং এই সাথে জানাই যে আমাদের ঘটনা পাঠাবেন কি করে। টেক্সট ফরম্যাটে লিখে পাঠান, মেইল করুন। আমাদের মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিলাম। যদি আপনাদের মনে হয় যে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাবেন না, ভয়েস রেকর্ড করে পাঠাবেন, তাহলে সেটিও করতে পারেন। আর একটি অপশান তো আমি খোলা রেখেছি যে যদি মনে হয় যে ফোন কলে ডিরেক্ট শেয়ার করবেন, তাহলে সেটিও করতে পারেন। এবার চলে যাব আমাদের আগের এপিসোডের কমেন্ট বক্সে। আগের এপিসোড, অর্থাৎ 17 নম্বর এপিসোড, অবৈধ সম্পর্ক ও অতৃপ্ত প্রেতাত্মা, এটি ছিল টাইটেল। কমেন্ট বক্সে সরাসরি চলে যাচ্ছি। একজন কমেন্ট করেছেন যে এক্সিলেন্ট অডিও কোয়ালিটি, অনেক ধন্যবাদ। সুনন্দা ভট্টাচার্য, উনি আমাদের রেগুলার শ্রোতা, তিনি লিখছেন যে অনেক দিন শোনা হয়নি, আজ শুনলাম। সত্যি তোমাদের গল্পগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং। আই এম স্পেল বাউন্ড। থ্যাংক ইউ সুনন্দা। আমরা সবসময় চেষ্টা করি যে ইউনিক কিছু ঘটনা ভয়.com-এ শেয়ার করার, এবং ভবিষ্যতে সেই চেষ্টাই আমরা করব, এবং অবশ্যই সেই ধরনের বিভৎস কিছু ঘটনাই শেয়ার করব। পূজা মজুমদার কমেন্ট করেছেন, মানে বন্ধু হয়ে আরেক বন্ধু ক্ষতি করার চেষ্টা। হ্যাঁ, ঠিক তাই। আমার মনে হয় যে খুব বড় আঘাত মানুষের জীবনে খুব কাছের মানুষের থেকেই আসে। এটাই খুব বাস্তব সত্য, কারণ কাছের মানুষই পারে আমাদের মনোবল ভেঙে দিতে। একটা কথা আছে না যে শত্রুর থেকে একজন বন্ধু পারে আমাদের মনোবল ভেঙে দিতে, ঠিক তাই। সুতরাং এই ঘটনায় যেটা দেখা গেছে, যদি সেটা হয়ে থাকে ক্ষতি করার চেষ্টা, সেটাও কিন্তু খুব একটা মিথ্যে নয়। কী ছিল আগের এপিসোডের ঘটনা? যারা শোনেননি, মিস করে গেছেন, তাদের জন্য আগের এপিসোডের লিঙ্ক আমি পিন্ড কমেন্টে মেনশন করে দিচ্ছি।
এক বন্ধু হয়ে আরেক বন্ধুর ক্ষতি করার চেষ্টা, নাকি নিতান্তই অলৌকিক কিছু ব্যাপার? কী ছিল সেই ঘটনা? জানতে হলে শুনতে হবে আগের এপিসোড। লিঙ্কে ভিজিট করুন এবং সরাসরি শুনে নিন পুরো ঘটনাটি। আর তার সাথে আবারও বলি যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের অনেক বেশি করে সাপোর্ট করুন, ভয়.comকে অনেক ভালোবাসুন এবং অবশ্যই আমাদের এপিসোডগুলো সবার সাথে শেয়ার করে ভাগ করে নিন। এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো জানাবেন অবশ্যই। পরবর্তী এপিসোডে আরও বিভৎস কিছু ঘটনা নিয়ে আবার আমি হাজির হব আপনাদের কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আরেকটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন। শুভরাত্রি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট।